একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস শুরু হয়েছিল। আজ যার পঞ্চম ক্লাস, যেখানে আমরা পড়ব বৈষ্ণব পদাবলী সম্পর্কে। এই বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের খুব সমৃদ্ধতম একটি অংশ এবং যেখান থেকে প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আমরা আগের ক্লাসগুলোর মতো এই ক্লাসগুলোতেও আমরা কি করব, লাইন ধরে ধরে পড়ব এবং সেখানে যেগুলি ইম্পর্টেন্ট অংশ পাবো, অর্থাৎ যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে বা আসার প্রবল সম্ভাবনা, সেই জায়গাগুলি আমরা পয়েন্ট আউট করব, আমরা পেন্সিল দিয়ে দাগিয়ে রাখবো। এইভাবে পড়াশোনা করলে কিন্তু আমাদের পরীক্ষা এমসিকিউ সলভ করতে কোনো অসুবিধা হবে না। তো চলো আজকের পড়া শুরু করা যাক। প্রথমেই খগেন্দ্রনাথ মিত্রের একটি উদ্ধৃতি রয়েছে। কি বলা হচ্ছে, নিভৃত গিরিকন্দরে বাড়িরাশি সঞ্চিত হইয়া থাকে। একদিন সেই পাষাণ বেষ্টনী ভেদ করিয়া বাড়িরাশি নিম্ন অভিমুখে ছুটিয়া চলে অমৃত প্রপাত রূপে। সেরূপে ভাগবতের অপরূপ কাব্যরস লৌকিক ভাষায় নামিয়া আসিল প্রথম বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলীতে। ভাব যেমন প্রবল, প্রতিভাও তেমনি প্রদীপ্ত। এইরূপ শুভযোগেই বৈষ্ণব পদাবলীর জয়যাত্রা শুরু হইয়াছিল। তো আমরা এই জায়গাগুলো মনে রাখবো, যেহেতু এবার এমসিকিউ প্রশ্ন। তো খগেন্দ্রনাথ মিত্র কি বলেছেন, এই উদ্ধৃতিটি তোমরা মনে রাখার চেষ্টা করো। পুরো মুখস্থ না করলেও তোমরা নামটা মনে রেখো। হয়তো যদি প্রশ্ন দেয় এখান থেকে, তো হয়তো উদ্ধৃতিটা তুলে দিয়ে বললে যে এটা কে বলেছেন। যাই হোক, তো এখানে আমরা একটি বিষয় পেলাম, সেটি হচ্ছে যে ভাগবতের কাব্যরস সেটা লৌকিক ভাষায় নেমে এসেছে বিদ্যাপতি চণ্ডীদাসের পদাবলীতে। তো আমরা মনে রাখবো, এই বিদ্যাপতি চণ্ডীদাস হলেন চৈতন্য পূর্ব যুগের বৈষ্ণব পদাবলীকার বা বৈষ্ণব পদকর্তা। এরপরে বলা হচ্ছে কি, দেখো প্রবাদেই আছে কানু বিনে গীত নাই। কানু অর্থাৎ কি? কৃষ্ণ। বৈষ্ণব অর্থে বিষ্ণু সম্বন্ধীয় বোঝালেও বৈষ্ণব পদাবলীর সাহিত্যে পৌরাণিক বিষ্ণুর কথা নয়, কৃষ্ণলীলা তথা রাধা কৃষ্ণলীলা বর্ণিত হয়েছে। তাহলে আমরা সাধারণত বৈষ্ণব বলতে কি বুঝি? যারা বিষ্ণুর উপাসক, মানে যদি আক্ষরিক অর্থ দেখি। কিন্তু বর্তমানে আমরা বৈষ্ণব বলতে তাদের বুঝি যারা কৃষ্ণ ভক্ত। তাহলে বৈষ্ণব পদাবলীতে পৌরাণিক বিষ্ণুর কথা নেই, কার কথা আছে? কৃষ্ণলীলা তথা রাধা কৃষ্ণলীলা এখানে বর্ণিত হয়েছে। এরপর বলা হচ্ছে, কৃষ্ণ পৌরাণিক দেবতা হলেও প্রাচীন কোনো পুরাণে রাধার উল্লেখ নেই। হ্যাঁ, আমরা কিন্তু বর্তমানে কৃষ্ণ বলতে রাধাকে বুঝি, বরং রাধারই গুরুত্ব যেন আমাদের বাঙালির কাছে বেশি। আমরা রাধা কৃষ্ণ বলি না কৃষ্ণ রাধা। তো বলা হচ্ছে যে এই কৃষ্ণ পৌরাণিক দেবতা, যার কথা আমরা মহাভারতে পড়ছি, পুরাণে পাচ্ছি, কিন্তু মহাভারতেও কিন্তু কোথাও কৃষ্ণের নাম উল্লেখ। তো এই রাধাকে আমরা প্রথম পাচ্ছি কোথায়? গাথা সপ্তশতীতে আনুমানিক খ্রিস্টীয় 7ম শতকের আগে রচিত অপভ্রংশ প্রাকৃত ভাষার একটি কৃষ্ণ লীলা বিষয়ক পদের উপস্থিতি দেখে পণ্ডিতদের অনুমান যে সেন আমলের বাংলাতেই রাধা প্রেম কথা প্রথম উদ্ভব ঘটেছিল। তো এখান তোমরা মনে রাখতে পারো যে রাধার কথা তো পুরাণে নেই, তাহলে কোথায় আমরা প্রথম পাচ্ছি? কোথায় পাচ্ছি? গাথা সপ্তশতীতে। সেটা কবে? খ্রিস্ট 7ম শতকের আগে রচিত। সেটা অপভ্রংশ প্রাকৃত ভাষার একটি রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ, যেখানে এই রাধা কৃষ্ণ কথার বা রাধা কৃষ্ণের প্রেম কথা প্রথম উদ্ভব ঘটেছিল। প্রাকৃত প্রেমকে বৈষ্ণব কবিরা সহজেই আধ্যাত্মিকতার স্তরে উপনীত করেছেন, অর্থাৎ যা লোক সাহিত্যের একটা অংশ ছিল, সেই প্রেমকে তারা আধ্যাত্মিকতার স্তরে নিলেন এই বৈষ্ণব পদাবলী রচয়িতারা। এরপর বলা হচ্ছে, দ্বাদশ শতাব্দীতে কবি জয়দেব রচিত গীত গোবিন্দ থেকেই বৈষ্ণব পদাবলী ধারা শুরু। একদম মনে রাখতেই হবে যে বৈষ্ণব পদাবলী ধারা শুরু হয়েছিল কবে, কার রচিত, কোন গ্রন্থ থেকে। তাহলে কি জানলাম? দ্বাদশ শতাব্দীতে কবি জয়দেব রচিত গীতগোবিন্দ। তো মনে রাখবে, গীতগোবিন্দ কিন্তু সংস্কৃত ভাষায় লেখা। সেই সময় থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত অগণিত বৈষ্ণব কবির রচনায় বৈষ্ণব তত্ত্ব প্রকাশিত হয়েছে। বৈষ্ণব পদাবলী হয়ে উঠেছে বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। এই তত্ত্ব প্রতিষ্ঠার সূত্রেই কবিরা রাধা কৃষ্ণের লীলা বর্ণনের আশ্রয় নিয়েছে। অর্থাৎ এরপর বৈষ্ণবীয় তত্ত্বকথা বা সেই তত্ত্বকথা প্রচারের জন্য নানা গ্রন্থ রচিত হয়েছে। আচ্ছা, চৈতন্য পূর্ব যুগের পদসাহিত্যে বৈষ্ণব চেতনা অপ্রতুল হলেও তার পরবর্তীকালে, অর্থাৎ চৈতন্যদেবের পরবর্তীকালে, এক বিশিষ্ট ধর্মীয় চেতনার সুষ্ঠু প্রকাশই পদাবলীর মুখ্য উদ্দেশ্য।
অর্থাৎ চৈতন্য পূর্বযুগে বৈষ্ণব চেতনা ছিল, কিন্তু তারপরে একটু বিশিষ্ট ধর্মীয় চেতনা আমরা জানি, সেটা যে বৈষ্ণব ধর্ম যার প্রচার করলেন শ্রী চৈতন্য, তারই কিন্তু প্রকাশ এর মুখ্য উদ্দেশ্য হয়ে উঠেছে। দেখো, এরপর বলা হচ্ছে বৈষ্ণব সাহিত্যের কতগুলি উল্লেখযোগ্য গ্রন্থের কথা। উজ্জ্বল নীলমণি, ভক্তির রসামৃত, উদ্ধব সন্দেশ, শ্রীকৃষ্ণ কর্ণামৃত, গোবিন্দ লীলামৃত, বিদগ্ধ মাধব, জগন্নাথ বল্লভ প্রভৃতি গ্রন্থের ভাবধারা, ঘটনাবিন্যাস চৈতন্য পরবর্তী বৈষ্ণব কবিদের রচনাকে নিয়ন্ত্রণ করেছে। অর্থাৎ এইসব গ্রন্থে বৈষ্ণবীয় ভাবধারার উল্লেখ আছে, যে ভাবধারা দ্বারা প্রভাবিত হয়ে চৈতন্য পরবর্তী কবিরা কিন্তু বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। প্রথাগত এই সংস্কারের মধ্যে পদগুলি রচিত হলেও বৈষ্ণব ধর্মের উপাসনা প্রেম ধর্মেরই উপাসনা, যা মানুষ পার্থক্যকে স্বীকার করে না, শত্রু মিত্র ভেদ মানে না, তাই এর আবেদন সর্বজনীন। এরপর আমরা বিভিন্ন চৈতন্য বা বৈষ্ণব পদাবলী রচয়িতা বা বৈষ্ণব পদকর্তা সম্পর্কে জানবো। তো আমরা এর আগে চণ্ডীদাস সম্পর্কে একজন কবি পেয়েছি, যিনি শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা। তার ভূমিকা হিসেবে আমরা অনন্ত চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস ইত্যাদি নাম পেয়েছিলাম। তো আজকে পড়ব বৈষ্ণব পদাবলীতে পদাবলী চণ্ডীদাসের কথা। তো বলা হচ্ছে যে বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাসের নামে অজস্র কবির নাম পাওয়া যায়। কবি সাধক চণ্ডীদাস তার পদাবলীতে সহজ সুরে ভাবগভীর কথা শুনিয়েছে। অর্থাৎ পদাবলীর যিনি চণ্ডীদাস, তিনি সহজ সুরে গভীর ভাবের কথা শুনিয়েছেন। তার কোনো পদই সুস্পষ্টভাবে কোনো রসপর্যায়ের অন্তর্ভুক্ত নয়। তাঁর রচিত পূর্বরাগের পদে আত্মনিবেদনের সুর কিংবা বিরহের স্তরে বিরহ উত্তীর্ণ অনুভূতির প্রকাশ দেখা যায়। পূর্বরাগ কি? তোমাদের কাছে শব্দগুলো নতুন, তো তোমরা এখন বড় হয়েছো, বাংলা সাহিত্যের ইতিহাস পড়বে, অনেক গভীর বিষয় সম্পর্কে জানবে। তো বলে রাখি, পূর্বরাগ হচ্ছে যেটাকে আমরা বলি লাভ অ্যাট ফার্স্ট সাইট, সেই রকম বিষয় হচ্ছে পূর্বরাগ। তো চণ্ডীদাসের পদাবলীতে দেখা যায় যে তার পূর্বরাগের পদে, অর্থাৎ হয়তো কৃষ্ণকে দেখে রাধার মনে প্রেম জেগেছে এই ধরনের পদ, বা রাধার প্রেমিক মনে প্রেম জেগেছে, বা রাধার কে দেখে কৃষ্ণের মনে প্রেম জেগেছে, এই ধরনের পদ হচ্ছে পূর্বরাগের পদ। তো সেই পদগুলিতে আত্মনিবেদনের সুর কিংবা বিরহের স্তরে বিরহ উত্তীর্ণ অনুভূতির প্রকাশ দেখা যায়। আক্ষেপানুরাগের পদ রচনায় তার অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব, অর্থাৎ তিনি শ্রেষ্ঠ কোন পদ রচনায়? আক্ষেপানুরাগের পদ রচনায়। তার রচিত পদগুলিতে পূর্বরাগ পর্যায়ে আত্মহারা রাধা চিত্র যেমন উদ্ভাসিত, তেমনি কৃষ্ণ চরিত্রের আকুলতায় প্রস্ফুটিত। যার বাসবসজ্জা পর্যায়ে মিলন, ঔৎসুক্য, হাহাকার, বেদনা, খণ্ডিতা পর্যায়ে, এগুলো হচ্ছে প্রেমের এক একটা পর্যায়ে, যে বাসবসজ্জারও সিঙ্গেল পজিশনে রয়েছে খণ্ডিতা। তারপর বলা হচ্ছে আক্ষেপানুরাগে কৃষ্ণ প্রেম পরিপূর্ণভাবে না পাওয়ায় নৈরাশ্য ঘুচে গিয়ে নিবেদন পদে চণ্ডীদাসের রাধা নিজেকে সম্পূর্ণরূপে কৃষ্ণের পদে সমর্পণ করেছে। দেখো, এই যে বাসবসজ্জা, খণ্ডিতা, নিবেদন, এগুলি তো প্রেমের বিভিন্ন পর্যায়ে, তো এগুলো তোমাদের কাছে নতুন, তো এত জানার দরকার নেই। তোমরা মোটামুটি জানবে যে কোন ধরনের পদ রচনায় চণ্ডীদাসের শ্রেষ্ঠত্ব। আক্ষেপানুরাগের পদ। আচ্ছা, আক্ষেপানুরাগটা যেহেতু এটা শ্রেষ্ঠ, তো এটা বলে রাখি, আক্ষেপানুরাগ অর্থাৎ হয়তো কৃষ্ণের ওপর রাধা কোনো কারণে রাগ করেছেন, রাগ করে তাকে খুব খারাপ ভাষায় তাকে তিরস্কার করেছে। এবার কৃষ্ণ চলে গেছেন, তারপর কৃষ্ণ যাওয়ার পর রাধার মনে হয়েছে যে তিনি কেন এমন আচরণ করলেন, এই ভেবে তিনি আক্ষেপ করেছেন, এবং কৃষ্ণের প্রতি এই আক্ষেপের মাধ্যমে তার প্রেম বা ভালোবাসা প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে আক্ষেপানুরাগ। আচ্ছা, মাথুর পর্যায়ে আবার রাধার বিরহ যন্ত্রণার চিত্রায়ন ঘটেছে। ভাব সম্মিলনের স্তরেও রাধার পরে দুঃখের স্মৃতি। চণ্ডীদাস এটা মনে রাখবো, চণ্ডীদাস মূলত বিরহের কবি। বিষাদের করুণ রাগিনী তার কাব্যবিনায় বেঁধেছে মরমী সুরে। এরপর বৈষ্ণব পদকর্তাদের মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ একজন, তিনি বিদ্যাপতি। আমরা তার বিষয়ে খুব ভালোভাবে পড়ব। বিদ্যাপতি এবং চণ্ডীদাস যার কথা বললাম, এরা দুজনেই কিন্তু চৈতন্য পূর্ববর্তী কবি। দেখো কি বলা হচ্ছে, বিদ্যাপতি একাধিক কবি পণ্ডিতের নাম বা উপনাম। বৈষ্ণব পদকর্তা বিদ্যাপতি বিহারের অন্তর্গত দ্বারভাঙা জেলার, যেটা বর্তমানে মধুবনী মহকুমা বা মিথিলা, সেখানকার বৃষ্টি গ্রামে আনুমানিক ৫৫ শতাব্দীর মাঝামাঝি সময় জন্মগ্রহণ করেন। তাহলে এই জায়গাটা মনে রাখতে হবে, তিনি কোথায় কবে জন্মগ্রহণ করেন। আনুমানিক ১৬ শতাব্দীর মাঝামাঝি সময়ে তার তিরোধান হয়।
তিনি এখানে দেখব প্রত্যেক লাইনে লাইনে ভালো ভালো প্রশ্ন মনে রাখতে হবে, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই অংশটা। তিনি রাজা শিব সিংহের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পুরো ধর্মের শৈব বিদ্যাপতি বৈষ্ণব পদরচনায় অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। তাহলে পুরো ধর্ম বা বংশগত ধর্মে বিদ্যাপতি ছিলেন শৈব, কিন্তু বৈষ্ণব পদ রচনায় তিনি অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। সংস্কৃত অলঙ্কার শাস্ত্র এবং স্মৃতিশাস্ত্রে তার প্রশ্নাতীত অধিকার ছিল। সংস্কৃত ব্যতীত স্থানীয় উপভাষা অবহট্টেও তিনি সমান স্বচ্ছন্দ ছিলেন। এটি তাহলে অবহট্ট হচ্ছে একটি উপভাষা। তার নামাঙ্কিত কীর্তি প্রথম রচনা কীর্তিলতার লেখা হয়েছিল রাজা কীর্তি সিংহের আমলে। তিনি বিভিন্ন রাজার পৃষ্ঠপোষকতার করার সময় বিভিন্ন রাজার আমলে তিনি ছিলেন। তো তার নামাঙ্কিত প্রথম রচনা কি কীর্তিলতা, যেটি রচিত হয়েছিল রাজা কীর্তি সিংহের আমলে। বইটি অবহট্ট ভাষায় লেখা গদ্যে পদ্যে রচিত একটি ঐতিহাসিক কাব্য, যার বিষয় কীর্তি সিংহের কীর্তি পৈতৃক রাজ্যখণ্ড উদ্ভব। ভীষণ ভালোভাবে পড়তে হবে কীর্তিলতা সম্পর্কে। আচ্ছা, তার পরবর্তী রচনা অর্থাৎ বিদ্যাপতির পরবর্তী রচনা কীর্তিলতার পরবর্তী রচনা কি সংস্কৃতে লেখা। প্রত্যেকটি বই কোনটি কি ভাষায় লেখা এবং বিষয় যার উল্লেখ আছে মনে রাখার চেষ্টা করবে। সংস্কৃতে লিখিত ভুয়ো পরিক্রমা, কীর্তি সিংহের আত্মীয় দেব সিংহের আশ্রয়ে, অর্থাৎ কোন রাজার আশ্রয়ে বা পার আশ্রয় থাকাকালীন তিনি সেই গ্রন্থটি লিখেছেন সেটিও মনে রাখতে হবে। দেবসিংহের পুত্র শিব সিংহের আশ্রয়ে লেখা হয়েছিল সংস্কৃত ও অবহট্টে কীর্তি পতাকা। এনার কীর্তিলতার কথা পড়লাম এবং কীর্তি পতাকা, এবং লৌকিক ও ঐতিহাসিক কাহিনী গ্রন্থ পুরুষ পরীক্ষা। পুরুষ পরীক্ষা রচনা শেষ হওয়ার আগেই শিবসিংহের মৃত্যু হয়। দ্রোণবাড়ির রাজা পুরাদিত্যের আশ্রয়ে বিদ্যাপতি সংস্কৃত পত্র দলিল লিখনাবলী লিখেছিলেন, মানে পত্রের আকারে দলিল। এছাড়া তার নামে গঙ্গা বাক্যাবলী, দুর্গাভক্তি তরঙ্গিনী প্রভৃতি গ্রন্থের পরিচয় পাওয়া যায়। খুব ভালো হয় যদি এই বিষয়গুলি তোমরা খাতায় লিখে রাখো, তাহলে কিন্তু গুলিয়ে যাবে না। আচ্ছা, এরপর দেখো, তবে পদাবলীর কবি হিসেবেই তিনি তার সমাধি প্রসিদ্ধ। চৈতন্যদেব তাঁর পদ অত্যন্ত আগ্রহের সঙ্গে শুনতেন। তার মানে চৈতন্যদেব যার পদ শুনতেন তারপরে নিশ্চয় সেই রকম পদকর্তা ছিলেন তিনি। বাঙালি বৈষ্ণব পাঠক ও কবিদের কাছেও তিনি স্মরণীয়। শুধু গানে ব্যবহৃত এক প্রকার কৃত্রিম ভাষায় বিদ্যাপতি পদ রচনা করেছেন। তিনি কেমন ভাষায়? বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব পদ তিনি রচনা করেছেন এক ধরনের কৃত্রিম ভাষায়। এই কৃত্রিম ভাষা সম্পর্কে তোমাদের ভালো করে পড়তে হবে, দেখবে এই ভাষা পরবর্তী সময় বহু কবিকে আকৃষ্ট করেছে। অর্থাৎ যে কৃত্রিম ভাষায় বিদ্যাপতি পদ লিখেছেন সে পদ বহু কবিকে, মানে আধুনিক যুগের কবিকেও আকৃষ্ট করেছে, বুঝতে পারছো তো? এবং বৈষ্ণব পদের নতুন ঐতিহ্য সৃষ্টি করেছে। এমনকি কিশোর রবীন্দ্রনাথ পর্যন্ত ভানু সিংহ ঠাকুরের পদাবলীতে ব্রজবুলি ভাষার অনুবর্তন ঘটিয়েছে। আচ্ছা, এই যে কৃত্রিম ভাষার কথা বলা হলো না, যে বিদ্যাপতি এক ধরনের কৃত্রিম ভাষা পদ রচনা করেছেন, সেই কৃত্রিম ভাষাটির নাম মনে রাখবে ব্রজবুলি। তো এই ব্রজবুলির ভাষার মধ্যে এমন মাধুর্য ছিল যে আধুনিক যুগের কবিরাও তার দ্বারা প্রভাবিত হয়েছেন এবং সেই ভাষায় পদ রচনা করতে চেষ্টা করেছেন, যেমন রবীন্দ্রনাথ করেছেন। তার ভানু সিংহ ঠাকুরের পদাবলী এই ব্রজবুলি ভাষার লেখা। বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ে প্রায় 800 পদ রচনা করেছেন। মনে রাখতে হবে কতগুলি পদ রচনা করেছেন। তার রচনায় জয়দেবের অনুসরণ লক্ষ্য করে তাকে অভিনব জয়দেব বলা হয়। এটা তো অবশ্যই মনে রাখতে হবে যে অভিনব জয়দেব কাকে বলা হয়, কেন বলা হয়। ভীষণ 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 গুরুত্বপূর্ণ, মানে ভীষণই গুরুত্বপূর্ণ। তার পদাবলীর বাংলা অনুবাদ করে কবিরঞ্জন ছোট বিদ্যাপতি অভিহিত হয়েছে। তাহলে ছোট বিদ্যাপতি কাকে কেন বলা হয় এটা বলতে হবে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি বাঙালি ছিলেন। আমরা দেখলাম তার জন্ম মিথিলায়, বাংলাতে পদ রচনা করেননি। হ্যাঁ, আমরা তো দেখলাম তিনি অবহট্ট ভাষায় লিখেছেন, এক ধরনের কৃত্রিম ভাষায় লিখেছেন, সংস্কৃত ভাষায় লিখেছেন, কিন্তু তিনি তো বাংলাতে লিখেছেন এমন তো কিছু পেলাম না। তাহলে আমরা বাংলাতে কেন পড়ছি? বা শ্রী চৈতন্য কেন তার পদ শ্রবণ করতেন বা পাঠ করতেন, বা এখনও কেন তার এত জনপ্রিয়তা? তো দেখো, যে বলা হচ্ছে তিনি বাংলাতে পদ রচনা করেননি, তবু তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করার কারণটা কি মনে রাখবে? যে এই যে সুপ্রাচীন কাল থেকে তার উৎকৃষ্ট পদের সঙ্গে বাঙালির পরিচিতি, রাধাকৃষ্ণের প্রণয়লীলা নির্ভর রচনার প্রতি বাঙালির অন্তরের টান, পরবর্তীকালে বাঙালি কবি সমাজে তার পদাঙ্ক অনুসরণ করে পদ রচনার প্রবণতা।
এবার বলা হচ্ছে বৈষ্ণব পদাবলীর বিভিন্ন রসপর্যায়, বয়ঃসন্ধি, অভিসার, মিলন, মান, মাথুর, ভাব সম্মিলন ইত্যাদি রচনাতে তিনি অনবদ্য ছিলেন। মানে এই পর্যায়ের পদ রচনায় তিনি অনবদ্য বা তার কৃতিত্ব দেখিয়েছেন। আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে মিথিলারাজ শিব সিংহের সুহৃদ এই কবি ছিলেন সংস্কৃতজ্ঞ, স্মৃতিশাস্ত্র সংহিতার প্রসিদ্ধ পণ্ডিত। কবি জয়দেবের ভাবাদর্শ, রচনারীতি, সংস্কৃত কবিতা, ভাগবতের লীলাকাহিনীর প্রভাবে উদ্বুদ্ধ হয়ে তিনি বৈষ্ণব পদ রচনা করেন। তো দেখলাম যে দেখো বলা হচ্ছে অভিনব জয়দেব, কেন বলা হচ্ছে তাও দেখলাম। এছাড়া তার অন্যান্য রচনার মধ্যে কি কি রয়েছে? শৈব সর্বস্বহার, বিভাগ সাগর, দানবাক্যাবলী, এগুলো মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, বারংবার মুসলিম আক্রমণে বিপর্যস্ত মিথিলার সামাজিক ও সাংস্কৃতিক পুনর্গঠনের রাজ অর্পিত দায়িত্ব বিদ্যাপতি নিষ্ঠার সঙ্গে পালন করেন। তিনি ব্রাহ্মণ সংস্কৃতির কর্ণধার ও শৈব বংশোদ্ভূত হলেও শৈব, শাক্ত, বৈষ্ণব শৈব অর্থাৎ শিবের উপাসক, শাক্ত অর্থাৎ শক্তি দেবী বা শক্তির যে দেবতা তার উপাসক, আর বৈষ্ণব মানে তো জানেন বিষ্ণুর উপাসক প্রভৃতি মতের প্রতি তার সমদর্শিতা পরিচয় মেলে। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতাদের মধ্যে অন্যতম একজন, তো সেই ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কি বলছেন, যে তিনি বলছেন শৈব, শাক্ত, বৈষ্ণব মতের প্রতি তার শ্রদ্ধা ছিল বলে তাকে পঞ্চপাশক হিন্দু বলা হয়। এটা মনে রাখবে যে বিদ্যাপতিকে পঞ্চপাশক হিন্দু কি বলেছেন, কেন বলছেন? পঞ্চ উপাসক অর্থাৎ 5 জনের উপাসক। সেই 5 জন বা 5টি মত কি কি? শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর, গণপত। সৌর কি? সূর্য। গণপত অর্থাৎ গণপতি বা গণেশের উপাসক। বিদ্যাপতি মৈথিলী ভাষার বৈষ্ণবপদ রচনা করলেও তার রচনায় বহু বাংলা শব্দের অনুপ্রবেশ ঘটেছে। এই মৈথিলী বাংলার মিশ্রণে গড়া ভাষাই হলো ব্রজবুলি। তার ব্রজবুলিটা কি আমাদেরকে তো ভালো করে করতেই হবে, দেখবে পরেও আছে এই বিষয় নিয়ে আলোচনা। পরবর্তীকালে বহু কবি এই কৃত্রিম ভাষা ব্রজবুলিকে পদ রচনার ক্ষেত্রে ব্যবহার করেছেন। পূর্ব ভারতের শীর্ষস্থানীয় এই কবির ভাবধারার সুযোগ্য অনুসৃতি চৈতন্য পরবর্তীকালের বৈষ্ণব কবি গোবিন্দ দাস কবিরাজের রচনায় লক্ষ্য করা যায়। মানে এই যে বিদ্যাপতি যেভাবে লিখতেন, যেভাবে পদ রচনা করতেন, সেই ভাবধারার অনুকরণ দেখা যায় চৈতন্য পরবর্তীকালের একজন অন্যতম বৈষ্ণব কবি গোবিন্দ দাস কবিরাজের রচনায়। এই জন্য কিন্তু তাকে কি বলা হচ্ছে? দ্বিতীয় বিদ্যাপতি। এরপর আমরা পড়ব ব্রজবুলি ভাষা প্রসঙ্গে। আমরা দেখলাম যে বিদ্যাপতি এক ধরনের কৃত্রিম ভাষায় বৈষ্ণব পদ রচনা করছেন। তো সেই কৃত্রিম ভাষাটা আমরা জানব। তো কি বলা হচ্ছে দেখো, অন্তর্মধ্য বাংলা ভাষার অর্থাৎ বাংলা ভাষার সৃষ্টির যে বিভিন্ন পর্যায়, সেই অন্তর্মধ্য বাংলা আমরা ভাষা যখন করব তখন বাংলা ভাষার উদ্ভব করতে গিয়ে এই অন্তর্মধ্য বাংলার কথাটা পাবো। তো এই অন্তর্মধ্য বাংলা ভাষায় বাংলা, মৈথিল, অবভক্ত কী কী ভাষাগুলো দেখো, বাংলা, মৈথিল, অবভক্ত মিশিয়ে একটি বিশেষ ভাষা পাওয়া গিয়েছিল। মিথিলার কবি উমাপতি ওঝার গীতিনাট্য পারিজাত হরণে এর প্রথম লিখিত নমুনা পাওয়া যায়। অর্থাৎ ব্রজবুলি ভাষার লিখিত নমুনা কোথায় প্রথম পাওয়া যাচ্ছে, এটা অবশ্যই মনে রাখতেই হবে। তো মিথিলার কবি উমাপতি ওঝার গীতিনাট্য পারিজাত হরণে এর প্রথম লিখিত উপাদান আমরা পাচ্ছি। এই ভাষার শ্রেষ্ঠ কবি বলা হচ্ছে কাকে? বিদ্যাপতি। এখানে উল্লেখ করা প্রয়োজন, ব্রজবুলি আর ব্রজ ভাষা এক নয়। ব্রজ ভাষা অর্থাৎ মথুরার ভাষা, আর ব্রজবুলি যার কথা আমরা পড়ছি সেটি হচ্ছে একটি মিশ্র বা কৃত্রিম ভাষা। ত্রয়োদশ থেকে সপ্তদশ শতকের শেষ পর্যন্ত মিথিলায়, বাংলায়, উড়িষ্যায়, আসামে ব্রজবুলি চর্চা হয়েছে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদকর্তারা ক্রমাগত এই ভাষায় পদ রচনা করেছেন। তো এই ভাষার ধ্বনি মাধুর্য এবং পদাবলীর প্রতি বাঙালির চির আকর্ষণের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরও তার সাহিত্যিক জীবনে লিখেছেন ভানু সিংহের পদাবলী। এই ব্রজবুলি ভাষার একটি নমুনা দেওয়া হয়েছে, যেটি রচনা করেছেন বিদ্যাপতি। ভীষণ সুন্দর এবং শ্রুতি মধুর একটি পদ। হাথক দর্পণ, মাথক ফুল, নয়নক অঞ্জন, মুখক দাম্বুল, হৃদয়ক মৃগমদ গিমক হার, দেহক সর্বস্ব গেহক সার। মানে এই পদগুলো তো আমাদেরও পড়তে হয়েছে, তো পড়ার লোকটা সামলাতে পারলাম না। তো তোমরা যেহেতু নতুন পড়ছো তোমাদেরও ভালো লাগবে। দেখো প্রশ্ন কেমন হতে পারে যে এটা দিতেই পারে যে এই পদটি রচয়িতাকে একটা লাইন তুলে তোমাদের দিল হয়তো বা। আচ্ছা, এরপর দেখো, এরপরে আমরা চৈতন্য পূর্ববর্তী দুজন কবির কথা পড়লাম, চণ্ডীদাস, বিদ্যাপতি। এরপর পড়বো চৈতন্য পরবর্তী কবিদের কথা। তো এগুলো তোমাদের পরে একটি তালিকা করে দেওয়া হয়েছে, চৈতন্য পূর্ববর্তী পরবর্তী কবিদের নাম তোমরা মনে রাখতে পারবে।
তো এরপর আমরা পড়বো জ্ঞানদাসের। জ্ঞান দাস না, কিন্তু জ্ঞানদাস। আচ্ছা, আর বৈষ্ণব পদগুলির রচয়িতা জ্ঞানদাস 16 শতকের প্রথমার্ধে বর্ধমান জেলার কাঁদরায় জন্মগ্রহণ করেন। কবি চণ্ডীদাসের কাব্যধারার উত্তরসূরি, অর্থাৎ তিনি চণ্ডীদাসের দ্বারা প্রভাবিত ছিলেন। এই কবি অনুরাগ ও আক্ষেপ অনুরাগের পদে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। আচ্ছা, তিনি কোন পর্যায়ের পদে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন দেখলাম। তার রচিত 500 বেশি পদের ভাবের গভীরতা, ঘটনা সংস্থান, সৃষ্টির মৌলিকতা যেমন বিস্ময়কর, তেমনি যথাযথ অলঙ্করণ ও মণ্ডন কলাও এর সঙ্গে। চৈতন্যোত্তর যুগের নিষ্ঠাবান বৈষ্ণব পদকর্তা হিসেবে বৈষ্ণব তত্ত্ব সম্পর্কে তার সুগভীর জ্ঞানের পরিচয় বাংলায় রচিত পদগুলিতে পাওয়া যায়। বাসবসজ্জা, খণ্ডিতা, কলহান্তরিতা, এই যে বিভিন্ন পর্যায়, এই বিভিন্ন পর্যায়ের বহু পদ তিনি ব্রজবুলি ভাষাতে রচনা করলেও তা বাংলার রচিত পদগুলির মতো রসোত্তীর্ণ হতে পারেনি। যাই হোক, আর দরকার নেই, যেটুকু পড়েন আমরা পড়লাম ওখান থেকে। এরপর খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব বা বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস কবিরাজ, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে। তো আমরা তো এর আগে দেখলাম যে দ্বিতীয় বিদ্যাপতি গোবিন্দ দাস কবিরাজ, তার সম্পর্কে পড়ব। চৈতন্য পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস কবিরাজ জন্ম আনুমানিক 16 শতাব্দীর দ্বিতীয়ার্ধে, দেহাবর্ষণ 17 শতকের প্রথম দিকে। তিনি সাধক এবং ভক্তরূপে সুপ্রতিষ্ঠিত। তিনি শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য ছিলেন এবং আপন কবিতা শক্তির গুণে খেতুরের মহোৎসবে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্রের দ্বারা অভিনন্দিত হয়েছিলেন। এই খেতুরের মহোৎসব কিন্তু বৈষ্ণবদের একটি ভীষণ গুরুত্বপূর্ণ বা মাইলস্টোন তাদের ধর্মীয় ক্ষেত্রে। বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল এই মহোৎসবে। বৈষ্ণবদের বিভিন্ন বিষয় নিয়ে, তাদের ধর্মীয় ব্যাপার নিয়ে সিদ্ধান্ত বা তত্ত্ব এখান থেকে শুরু হয়। এরপর কি বলা হচ্ছে, সুবৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থ পদ কল্পতরুতে তার অজস্র পদ সংকলিত হয়েছে। পদ রচনা ছাড়া তিনি সঙ্গীত মাধব নামে একটি নাটক এবং বর্ণামৃত নামক একটি কাব্য রচনা করেছে। এটা মনে রাখতে হবে যে বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস কবিরাজ বৈষ্ণব পদ রচনা ছাড়াও রচনা করেছেন এমন একটি নাটক বা একটি কাব্যের নাম। রূপদক্ষ শিল্পী গোবিন্দ দাস কবিরাজ দ্বিতীয় বিদ্যাপতি নামে অভিহিত হয়েছেন, যেটা আমরা আগেও জেনেছি। ব্রজগুলিতে পদ রচনার পরিপাট্যে, এখানে বানানটা ভুল আছে, প্রিন্টিং মিস্টেক বা যে কোনোভাবে ভুল হয়েছে বানানটা, পরিপাট্যে অলঙ্কারের প্রয়োগ নৈপুণ্যে, ছন্দ কুশলতায়, চিত্র সৃষ্টি ও সঙ্গীতময়তায়, ভাষার মাধুর্য ও রহস্যময়তায় তিনি বিদ্যাপতির স্বার্থ উত্তরাধিকার ছিলেন। শ্রীরাধার সখী বা মঞ্জুরি ভাবের অনুগত সাধনা, শ্রী চৈতন্যদেব প্রবর্তিত যে গৌরীয় বৈষ্ণব ধর্মের বৈশিষ্ট্য, তার অনুসরণ এই গোবিন্দ দাসের পদে দেখা যায়। রাধাকৃষ্ণের অষ্টকালীয় লীলা বর্ণনা পরিকল্পনার পথিকৃত রূপে তিনি স্মরণীয় আছেন। এই যে রাধাকৃষ্ণের অষ্টকালীয় লীলা, যেটি আমাদের এখন তো প্রায় প্রত্যেক পাড়াতেই এই যে ভক্তভা সম্মেলন বা কীর্তনান অনুষ্ঠান হয়ে থাকে, তো সেখানেও দেখা যায় এই অষ্টকালীয় লীলা বর্ণনা চলে। তো এই অষ্টকালীয় লীলা বর্ণনার পথিকৃত কিন্তু এই গোবিন্দ দাস কবিরাজ। বৈষ্ণব পদাবলীর বিভিন্ন রস পর্যায়ে গৌরচন্দ্রিকা, পূর্বরাগ, অভিসার, রসোদ্গার, প্রার্থনা ইত্যাদি পর্যায়ে তিনি তার কৃতিত্ব রেখেছেন। এরপর বলরাম দাস। বৈষ্ণব পদাবলীর সাহিত্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাসের পরে বলরাম দাসের নাম সবিশেষ উল্লেখযোগ্য। তো এই নামে একাধিক পদকর্তার নাম পাওয়া যায়, অর্থাৎ বলরাম দাসের নামে একাধিক পদকর্তার নাম পাওয়া যায়। তবে এদের মধ্যে শ্রেষ্ঠ ও প্রাচীনতম হলেন নিত্যানন্দ শিষ্য বলরাম দাস। তাহলে বলরাম দাস কার শিষ্য ছিলেন? নিত্যানন্দ। তার জন্ম কোথায় দেখি? 16 শতকের শেষ দিকে কৃষ্ণনগরের কাছে দোগাছিয়া গ্রামে আবির্ভূত হন তিনি। বিভিন্ন বৈষ্ণব গ্রন্থে এনাকে কি বলা হচ্ছে? সঙ্গীতকারক, সঙ্গীত কবি ইত্যাদি নামে পরিচালিত হয়েছেন। পদকল্পতরুতে বর্ণিত হয়েছে যে তিনি রামচন্দ্র ও গোবিন্দ দাস কবিরাজের বংশে জন্মগ্রহণ করেন। ভক্তি রত্নাকার অনুসারে তার উপাধি কবিপতি। এটা আমরা মনে রাখবো, তার উপাধি কিছু। সহজ সরল ভাষায় ব্রজবুলি ও বাংলায় রসোদ্গার, রূপানুরাগ, বাৎসল্য রসের পদ রচনায় তিনি অতুলনীয় দক্ষতার পরিচয় দিয়েছেন। কৃষ্ণ ও মা যশোদার স্নেহব্যাকুল পদগুলিতে তার স্বতঃস্ফূর্ত হৃদয়ানুভূতির প্রকাশ লক্ষ্য করা যায়। অর্থাৎ মা যশোদা এবং কৃষ্ণ, অর্থাৎ মা ও সন্তানের যে স্নেহব্যাকুল পদ, সেই পদগুলি রচনায় বিশেষ করে তার কৃতিত্ব লক্ষ্য করা গেছে। খ্রিস্টীয় সপ্তদশ শতক থেকে মুসলিম কবিরাও গৌরচন্দ্রিকা এবং রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ রচনার জন্য উৎসাহী হয়ে ওঠেন।
চৈতন্য প্রচারিত প্রেম ধর্মের আদর্শ উদ্বুদ্ধ কবিরা গোষ্ঠলীলা, পূর্বরাগ, অভিসার, বাসসজ্জা, মিলন, বিরহ, খণ্ডিতা, দানলীলা, হোলিলীলা প্রভৃতি বিষয়ে পদ রচনা করেছেন। এছাড়া সুফি সাধকেরা তাঁদের রচনায় জীবাত্মা পরমাত্মার কথা প্রসঙ্গে রাধা কৃষ্ণের অবতারণা করেছেন। অর্থাৎ কৃষ্ণ হলেন পরমাত্মা এবং রাধা হলেন জীবাত্মা, এই ধরনের প্রসঙ্গের অবতারণা হয়েছে। বৈষ্ণব পদকর্তাদের মধ্যে বাংলার কয়েকজন মুসলিম কবি এটা মনে রাখবে যে বৈষ্ণব পদ রচনা করেছেন এমন কয়েকজন মুসলিম কবির নাম। তারা হলেন কি? ওয়াহিদ, সৈয়দ আকবর আলী, সৈয়দ আলাউল, উন্মর আলী, কবির শেখ, গরিব খা, লালন ফকির, লাল মাহমুদ, সৈয়দ মর্তুজা প্রমুখ। তো আজকের মতো আমাদের পাঠ্য বিষয় অর্থাৎ বৈষ্ণব পদাবলী আমরা পড়লাম। তো তোমাদেরকে আমি পূর্বেই বলেছি যে তোমাদেরকে কোন কোন বিষয় ভালো করে পড়তে হবে, আরেকবার তাও বলে নিই যে চণ্ডীদাস সম্পর্কে তোমরা পড়বে। প্রথমত তোমরা এই পদাবলী চণ্ডীদাস সম্পর্কে পড়বে, তারপর বিদ্যাপতি সম্পর্কে তো ভীষণ ভালোভাবে পড়বে, তারপর তোমাদের ব্রজবলী ভাষা সম্পর্কে ভালো করে পড়তে হবে, জ্ঞানদাস সম্পর্কে একটু দেখবে এবং গোবিন্দ দাস কবিরাজ সম্পর্কে খুব ভালোভাবে দেখবে। তো যেভাবে পড়ানো হলো, যদি তোমরা এভাবে পড়ে থাকো তাহলে এমসিকিউ সলভ করতে তোমাদের অসুবিধা হবে না। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো করে দিও। আজকে এই পর্যন্ত।